বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, জয়পুরহাট শহীদ ডিগ্রি কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। আসো ভেক্টর কাকে বলে আমরা জেনে নেই। এই ভেক্টর জানার আগে আমাদেরকে জানতে হবে রাশি কি। তো রাশি বস্তু জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, ভর, এইগুলোকে আমরা কি বলবো? রাশি। এই রাশিগুলো প্রকাশ করতে গিয়ে কোনটির ক্ষেত্রে দিকের প্রয়োজন হয়, আবার কোনটির ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় না। এই দিকের উপর ভিত্তি করে এই রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই দুই ভাগ কি কি। একটি হলো ভেক্টর রাশি, আরেকটি হলো স্কেলার রাশি। দিকের উপর ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করছি, একটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলা হয়? যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, সরণ, এগুলো ভেক্টর রাশি। আবার স্কেলার রাশি কাকে বলা হয়? যে সকল রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে কি বলবো আমরা? স্কেলার রাশি। যেমন ভর, দৈর্ঘ্য, এগুলো কি স্কেলার রাশি। দেখো এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে মনে রাখার জন্য একটা জটিলতার সৃষ্টি হয়। আমরা এটাকে দুইটা টেকনিক ইউজ করে খুব সহজেই মনে রাখতে পারবো। এক, ভেক্টর রাশি প্রকাশ করতে আমাদের মান, একক এবং দিক, এই তিনটি জিনিসের প্রয়োজন আছে। আর স্কেলার রাশি প্রকাশ করতে শুধু মান আর একক হলেই যথেষ্ট। যেমন আসো ভর, আমি যদি এটাকে 5 কেজি বলি তাহলে এটা কমপ্লিট হয়, আর কিছু বলতে হবে না। 5 কেজি বললাম, বাজারে গিয়ে বললাম আমাকে 5 কেজি আলু দাও, তাহলে দোকানদার ঠিকই বুঝে নেবে যে সে আমার কাছে 5 কেজি আলু যাচ্ছে। আর এখানে সব ভেক্টর রাশিতে বেগের কথা যদি বলা হয় তাহলে তোমাকে বলতে হবে কি 5 ms ইনভার্স 1 পূর্ব দিকে। তার মানে কি তুমি কোন দিকে যাবে? যে এখান থেকে 5 ms ইনভার্স বেগে পূর্ব দিকে যাও, তাহলে সেই সেন্টেন্সটা কি স্পষ্ট মানে তোমার কাছে বোধগম্য হবে। তাহলে বেগ প্রকাশ করতে আমার মানের প্রয়োজন হলো, এককের প্রয়োজন হলো, দিকের প্রয়োজন হলো, কিন্তু স্কেলার রাশি প্রকাশ করতে শুধু মান আর একক হলে যথেষ্ট। আমরা একটু ডিপলি চিন্তা করি, যখন এমসিকিউ এগুলো আসবে আমরা তালগোল কাটিয়ে ফেলি। তো এভাবে যদি স্মরণ করো বা মনে রাখার চেষ্টা করো তাহলে এটা মনে থাকবে। এবারেও আমরা এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশিকে একটা ছন্দের মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারবো। যেহেতু আমাদের এই অধ্যায়টার নাম ভেক্টর, তাহলে আমরা কি করব? ভেক্টরটাকে প্রাধান্য দেব। আমরা ভেক্টরকে মনে রাখবো, তাহলে অটোমেটিক্যালি কি হবে? স্কেলার রাশি কোনগুলো আমরা জানতে পারবো। দেখি সেই ছন্দটা কি, একটু লিখি আমরা বলে। দেখো ভেক্টর মনে রাখা কৌশল। ভেক্টর মনে রাখার কৌশল কি? এই ছন্দটুকু মনে রাখবে। ভবে সব প্রিয়তম ভাসে প্রেম। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোন কোন ভেক্টর রাশি সেগুলো মনে রাখতে পারবো। এই বাদে যেগুলো থাকবে সেগুলা স্কেলার রাশি। আসো ভতে কি আমাদের? ভরবেগ। ভরবেগ একটা ভেক্টর রাশি। বেতে হলো বেগ, দন্তস্বতে সরণ, বতে বল, প্রিতে পৃষ্ঠ টান, ওতে ওজন, ততে ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, প্রাবল্য, মহাশীয় প্রাবল্য। এই কয়টা মোটামুটি ভেক্টর রাশি মনে রাখলে তোমাদের যথেষ্ট। বাকি যেগুলো থাকবে সেগুলা স্কেলার রাশি। এবারেও আমরা আর দুইটা
জিনিস মনে রাখবো যে সকল বল ভেক্টর রাশি শুধু ঘাত বল বা এই ঘাত বলটা ভেক্টর রাশি নয়। আবার সকল ভ্রামক ভেক্টর রাশি শুধু জড়তার ভ্রামক বা ভেক্টর রাশি না। এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ভেক্টরকে মনে রাখতে পারবো। এই বাদে যেগুলো আছে সেগুলা স্কেলার রাশি। তো এমসিকিউ সাধারণত আসে নিচের কোনটি স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি, তা আমরা সাধারণত এটা তালগোল পাকিয়ে ফেলি। আমরা এটাকে খুব সুন্দর করে মনে রাখবো। আমি আরেকবার বলছি, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এই সেন্টেন্সটাকে আমরা মনে রাখবো। এবং প্রতিটা অক্ষরে একটা করে আমাদের রাশি আছে। দেখো, ভতে ভরবেগ, বেতে বেগ, দ্বন্দ্ব শতে সরণ, ব বল, পৃষ্ঠটান ও ওজন, ততে ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। এভাবে দুইটা ব্যতিক্রম কি আছে আমাদের, সকল বল ভেক্টর রাশি শুধু ঘাত বল বা ঘাত বল কিন্তু ভেক্টর রাশি নয়। ঘাত বল বা এখানে যে রাশিক্রম লেখা আছে সবগুলি কি ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে। আমরা স্টেপ বাই স্টেপ গিয়ে সেগুলোর ব্যাখ্যা দেব। সকল ভ্রামক ভেক্টর রাশি শুধু জড়তার ভ্রামক বাদে। এই জড়তার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি নয়। এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তোমরা দেখে নেবে, ইনশাআল্লাহ মনে থাকবে তোমাদের ভেক্টর এবং স্কেলার রাশি। এখন আসো এই ভেক্টর রাশিটাকে আমরা কিভাবে প্রকাশ করব এইটা নিয়ে কথা বলি। ভেক্টর রাশি প্রকাশের রীতি। ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়, যেহেতু আমাদের এটা একটা রাশি, অবশ্যই এটাকে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে হবে। তো ভেক্টর রাশিকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক, জ্যামিতিক পদ্ধতি, দুই, অক্ষর পদ্ধতি। তাহলে ভেক্টর রাশিকে কয়ভাবে প্রকাশ করা হয়? দুই ভাবে, একটা জ্যামিতিক পদ্ধতিতে, একটা হলো অক্ষর পদ্ধতিতে। জ্যামিতিক পদ্ধতি কি আসো? জ্যামিতিক পদ্ধতি হলো কোন একটি সরলরেখার মাথায় তীর চিহ্ন দিয়ে যে ভেক্টর প্রকাশ করা হবে। এখানে সরলরেখার এখান থেকে এইটুকু এই দৈর্ঘ্যটুকুর মান বোঝাবে, আর এই তীর চিহ্নটা কি বোঝাবে? দিক। তাহলে দেখো, ভেক্টর রাশি প্রকাশের জন্য কি মান এবং দিক উভয়ের প্রয়োজন। এখানে আবার মানও আছে, দিকও আছে। আমি ধরে নিলাম এটা ও, এটা হলো পি, তাহলে ওপি একটা কি ভেক্টর। তো কোন সরলরেখার মধ্যে তীর চিহ্ন দিয়ে যে ভেক্টর প্রকাশ করা হয় তাকে কি বলবো আমরা? জ্যামিতিক পদ্ধতি। এখানে এই ও বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু, আর এই পি বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। আমাদের ও বিন্দুটা পাদবিন্দু এবং পি বিন্দু হলো শীর্ষবিন্দু। এটা হলো আমাদের জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর প্রকাশের নিয়ম। আর অক্ষর পদ্ধতি হলো এরকম, কোন অক্ষরের উপরে এরকম তীর চিহ্ন, অথবা কোন অক্ষরের নিচে এরকম তীর চিহ্ন, অথবা কোন অক্ষরের এক সাইডে বোল্ড করে আমরা ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। আবার এই ভেক্টরটাকে আবার এভাবেও লিখতে পারি। এটাকে ভেক্টরের মান বলা হয়। অর্থাৎ এই যে তুমি বলছো যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাহলে মানটা বের করব। ভেক্টরের মান এই দুই সাইডে মডুলাস, তার উপরে ভেক্টর, এটা হলো ভেক্টরের মান। এটাকে অনেক সময় আমরা শুধু এ দিয়েও লিখতে পারি। মান বলতে এটাও বোঝাবে ভেক্টরের মান, এটাও ভেক্টরের মান। এটা হলো আমাদের অক্ষর পদ্ধতি, যে কোনো অক্ষরের উপরে তীর চিহ্ন অথবা নিচে বা কোনো অক্ষর বোল্ড করে অথবা এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এইটা হলো আমাদের ভেক্টর প্রকাশের রীতি। তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ আমরা প্রত্যেকটা অধ্যায়ে এই ভেক্টরের ব্যবহার আছে। এবং আমরা কি করব, যেখানে ত্বরণ একটা ভেক্টর রাশি, তার উপর এরকম তীর চিহ্ন দেব, তাতে আমরা কি বুঝবো? এটি ভেক্টর রাশি।
তো এই ভেক্টর থেকে তোমাদের একটা 2 মার্কের কোশ্চেন আছে যে ভেক্টর এবং স্কেলার রাশির পার্থক্য লিখো। তো পার্থক্য লেখাটা খুবই সহজ। আমরা কি করব, দুই সাইডে দুইটা রাশির নাম লিখে নেব। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কিরকম? আমরা কি করব, এক সাইডে ভেক্টর রাশি লিখব, এক সাইডে স্কেলার রাশি লিখব। লেখার পরে ভেক্টরের ডেফিনিশন দেব, স্কেলার রাশির ডেফিনিশন দেব। ভেক্টরের উদাহরণ দেব, স্কেলার রাশির উদাহরণ দেব। ভেক্টর রাশি মান দিক উভয় দ্বারা নিয়ন্ত্রিত, আর স্কেলার রাশি শুধু মান দ্বারা নিয়ন্ত্রিত। আর স্কেলার রাশি কি সাধারণ গণিতের নিয়মে হয়, আর ভেক্টর রাশিটা কি জ্যামিতিক বীজগণিত বা জ্যামিতিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। এরকম 3-4টা পার্থক্য দিবে, তাহলেই হবে। তোমাদের 2 মার্কের জন্য এটা প্রয়োজন। 2 মার্কের জন্য কমপক্ষে 3টা করে পার্থক্য দুই সাইডে দিবে। এটা হলো আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এই ভেক্টর অধ্যায়ে স্কেলার ভেক্টর সম্পর্কে জানতে গিয়ে কিছু ডেফিনিশন তোমাদেরকে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সেই সংজ্ঞাগুলো। এখানে টোটাল গোটা অধ্যায় মিলে হয়তো বা আমাদের 17 থেকে 18টা সংজ্ঞা আছে, যা তোমাদের এইগুলোর মধ্যেই কতে সবসময় দিয়ে থাকে। আমরা প্রথমে দেখব একক ভেক্টর সংজ্ঞা। একক ভেক্টর, একক ভেক্টরটা কি? যে ভেক্টরের মান 1 একক বলা আছে, তারপরে কি যে ভেক্টরের মান 1 তাদেরকে কি বলা হবে? একক ভেক্টর। অর্থাৎ কোন ভেক্টরের মান 0 নয়, এরূপ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। যেহেতু এটা একটা আলাদা একটা ভেক্টর, এই কারণে এই ভেক্টরটাকে একটু আলাদাভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ কোন অক্ষরের উপরে এরকম a টু p বা আর এর উপরে এরকম 2p বা ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই প্রতীকটা একক ভেক্টর প্রকাশের পদ্ধতি। আমরা কোন অক্ষরের উপরে 2p থাকলে ধরে নেব এটা কি একক ভেক্টর। তো একক ভেক্টর আমরা ডেফিনিশনে বলে আসলাম যে যে ভেক্টরের মান 0 নয়, এরূপ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাবো। এই একক ভেক্টর a to b equal to a ভেক্টর বাই a। অর্থাৎ এটা এই ভেক্টরটা হলো মূল ভেক্টর, তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। এখানে যেহেতু একটা ভেক্টর, তাহলে দিক হবে সব সময় মূল ভেক্টরের দিকে, অর্থাৎ a ভেক্টরের দিকে। দিক সব সময় কোন দিকে হবে? a ভেক্টরের দিকে। এইটা আমাদের একক ভেক্টর নির্ণয়ের নিয়ম। তো একক ভেক্টর আমরা যেখানে অথবা i a to b থাকি, সেটাকে আমরা একক ভেক্টর হিসেবে কাউন্ট করব, এবং এটা হলো একক ভেক্টর নির্ণয়ের সূত্র। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে a ভেক্টর ভাগ a ভেক্টরের মান। এখন আমরা একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হবে একটু পরে যাব। এর আগে আমরা আরেকটা সংজ্ঞা দেখে আসি, সেটা হলো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, যেহেতু এটাও একক ভেক্টর, তো এটা আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরটা কি? আয়ত একক ভেক্টর বুঝতে গেলে তোমাদেরকে একটু 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, অর্থাৎ একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক একটু বুঝতে হবে। অর্থাৎ 3টা অক্ষ থাকলে ত্রিমাত্রিক, 2টা থাকলে দ্বিমাত্রিক, একটা থাকলে একমাত্রিক, এবং কি এদেরকে ইন্ডিকেট করা হয় x, y এবং z। তো আয়ত একক ভেক্টরের ডেফিনিশনটা এরকম: ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে কি বলা হবে? আয়ত একক ভেক্টর। আসো আমরা একটা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি। ধরো এইটা একটা ত্রিমাত্রিক অবব্যবস্থা x, y, z। তাহলে আমি ডেফিনিশনে কি বললাম? যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে ভেক্টর বিবেচনা করা হয়, সেই ভেক্টরগুলো কি? i to p, j to p, k to p। এই তিনটি, অর্থাৎ x অক্ষের দিকে i to p, y অক্ষের দিকে j to p, z অক্ষের দিকে k to p, এই তিনটি ভেক্টর আয়ত একক ভেক্টর। অর্থাৎ এদের মান কিন্তু সব সময় এক, কারণ একক ভেক্টর কি, যে সকল ভেক্টরের মান এক তাদেরকে কি বলা হয়? একক ভেক্টর। তাহলে এই যে একক ভেক্টর, তাহলে এদের মান কত? 1। তাহলে এখানে দেখো
i2p-টা x অক্ষের দিকে। যদি কোনো সংখ্যায় আমরা i2p দেখি, ধরে নিব দিকটা সবসময় x অক্ষের দিকে। যদি j2p থাকে তাহলে তার দিকটা সবসময় কোন দিকে? y অক্ষের দিকে। আর যদি k2p থাকে তার দিকটা সবসময় কোন দিকে হবে? z অক্ষের দিকে। তোমাদের এমসিকিউ আসে যে i এর অভিমুখ, i2p এর অভিমুখ কোন দিকে? i2p এর অভিমুখ x অক্ষের দিকে। j2p এর অভিমুখ কোন দিকে? y অক্ষের দিকে। k2p এর অভিমুখ কোন দিকে? z অক্ষের দিকে। এবং এই যে অক্ষগুলা পরস্পর সমকোণে থাকে, কত কোণে থাকে? সমকোণে। বেসিক্যালি আমরা একটা ঘরের ত্রিকোণকে যদি কল্পনা করি তাহলে ওইটা একটা ত্রিমাত্রিক ব্যবস্থা। এই যে z যেটা আছে সেটা সাধারণত বাইরের দিকে আসে, আমরা বোর্ডের বাইরে দাগাতে পারি না, বিধায় কি করি সেটাকে নিচের দিকে দিই। এইটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তো এখানে ij কে ভেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একক ভেক্টর। যেমন যদি কোথাও দেখো 4i2p লেখা আছে, তার মানে কি এই 4টা x অক্ষের দিকে 4 ঘর আছে। যদি 5j2p দেখো তাহলে কি y অক্ষের দিকে 5 ঘর আছে। যদি 7k2p দেখো তাহলে কি z অক্ষের দিকে 7 ঘর আছে। আমরা ওভারঅল যদি লিখি, অনেক সময় দেখবে কোথাও দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল টু 4i2p প্লাস 5j2p প্লাস 7k2p। তাহলে এখানে কি বোঝাচ্ছে? তিনটা অক্ষই আছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এটা একটা পূর্ণাঙ্গ সমীকরণ। তো আসো আমরা এখন একক ভেক্টর নির্ণয় করতে হবে। এইটা আরেকটা সংখ্যা দেখার পরে আমরা একক ভেক্টর নির্ণয় করব, সেটা হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট কি অবস্থান থাকবে। তাহলে অবস্থান ভেক্টর হলো মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন ভেক্টর, কোন বিন্দুকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হবে, অর্থাৎ মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে কি বলা হবে? অবস্থান ভেক্টর। আমি একটা দ্বিমাত্রিক অক্ষ কল্পনা করলাম, এটা x এবং এটা y। এটা হলো মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। ও এখান থেকে r দূরে p একটি বিন্দু কল্পনা করলাম। এই p এর স্থানাঙ্ক হবে দুইটা, যেহেতু অক্ষ দুইটা x এবং y। তাহলে এই OP এই যে r ভেক্টর দ্বারা অবস্থান ভেক্টর বোঝাবে, অর্থাৎ মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা কোনো বস্তুর অবস্থান বোঝাবে সেটাকে কি বলা হয়? অবস্থান ভেক্টর। তাহলে OP ইকুয়াল টু আমাদের কি হবে? r ভেক্টর। এই r ভেক্টরটা আমাদের অবস্থান ভেক্টর। যেহেতু এটা একটা দূরত্ব, তাহলে r অবস্থান ভেক্টরের একক সব সময় মিটার আমরা ব্যবহার করে থাকি। এইটা হলো অবস্থান ভেক্টর। তা আমাদের এই অবস্থান ভেক্টর ইকুয়াল টু সমীকরণ একটা আছে, r ভেক্টর ইকুয়াল টু, আমরা এখানে দুইটা অক্ষ কল্পনা করছি। আমি ধরে নিলাম x অক্ষ বরাবর একক ভেক্টর i2p এবং দূরত্ব হলো x, y অক্ষ বরাবর একক ভেক্টর হলো j2p এবং দূরত্ব হলো y। তাহলে সমীকরণ কেমন হবে আমাদের? x i2p y j2p। আবার যদি আমি আরেকটা অক্ষ কল্পনা করি z, তাহলে z এদিকে দূরত্ব z এবং একক ভেক্টর হলো k2p, এবং এটা একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এর অবস্থান ভেক্টর কি হবে? r ভেক্টর ইকুয়াল টু x i2p y j2p z k2p। এটা হলো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের সমীকরণ, আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের সমীকরণ। আমরা এই ভেক্টর দেখতে পেলাম। যদি এটা বলে যে r এর মান কত, এটা ভেক্টর নাই, তার মানে কি এটা ভেক্টরের মান। ভেক্টরের মান নির্ণয় করার নিয়ম হলো রুট ওভার এই i এর সহগের উপর স্কয়ার সূত্রের প্লাস j এর সহগের উপর স্কয়ার প্লাস k এর সহগের উপর স্কয়ার। অর্থাৎ কোন ভেক্টরের i j k এই সহগের উপরে রুট ওভার করে স্কয়ার করলে আমরা কি পাবো? ওই ভেক্টরের মান পাবো। এটা হলো ভেক্টর এবং ভেক্টরের মান নির্ণয়ের নিয়ম। আমরা এখন একক ভেক্টর নির্ণয় করতে পারবো, কারণ যে সূত্রটা ছিল সেই সূত্রে কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা জেনে ফেলছি। আসলে আমরা একটা অঙ্ক করি।
ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল টু 4i2p প্লাস 3j2p প্লাস 2k2p হলে এর একক ভেক্টর কত? এইটা আমাদের একটা অঙ্ক। বেসিক্যালি এটা এমসিকিউ বেশি থাকে বা গতে থাকতে পারে। আমরা দেখব কিভাবে অঙ্কটা করা হয়। দেওয়া আছে অ্যানসার a vector equal to 4i2p plus 3j2p plus 2k2p। তাহলে আমাদের a ভেক্টর নির্ণয়ের সূত্র কি? আমরা জানি a2p equal to a ভেক্টর ভাগ a ভেক্টরের মান। তাহলে এখানে a ভেক্টর কত আমাদের 4i2p plus 3j2p plus 2k2p বাই আমরা কি দেখে আসলাম মান নির্ণয় করতে গেলে কি করতে হয় i এর সহগের উপরে স্কয়ার j এর সহগের উপরে স্কয়ার k এর সহগের উপরে স্কয়ার। আমরা একটা রুট ওভার দেব। রুট ওভার কি i এর সহগ 4 তার উপরে স্কয়ার প্লাস j এর সহগ 3 এর উপরে স্কয়ার প্লাস k এর সহগ তার উপরে স্কয়ার। তাহলে আমাদের দেখো কত আসছে a2p equal to উপরে যা থাকবে তাই 4i2p plus 3j2p plus 2k2p বাই root over 16 9 4 equal 4i2p 3j2p plus 2k2p বাই root over তাহলে কত 29। এইটা হলো আমাদের। এখন কি করতে হবে এটা উত্তর রাখলে যথেষ্ট, অথবা বিভিন্ন বইয়ে দেখবে উত্তরটা দেওয়া আছে 4 এর নিচে √29 i2p প্লাস 3 এর নিচে √29 j2p প্লাস 2 এর নিচে √29 k2p। এইটা অ্যানসার দেওয়া আছে। এইটাকে আমরা কি করতে পারি একক ভেক্টর নির্ণয় করতে পারি। তাহলে দেখো আমরা মোটামুটি একক ভেক্টর নির্ণয় করা শিখলাম। এখানে আমাদের সব প্লাস আছে, যদি মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম এইটা একটু দেখো। তো এটা একটু তুলে নাও বোর্ডে, এবং এইটা হলো একক ভেক্টর নির্ণয়ের নিয়ম। এখন ধরো এখানে মাইনাস আছে, আমি একটু চেঞ্জ করে দিলাম, এখানে মাইনাস এখানে প্লাস। সেক্ষেত্রে কি করব আমরা একটু খেয়াল করো। এই যে এখানে আসবে আমাদের a ভেক্টরের মান আমরা বসায় দিব। এখন a ভেক্টরের মান রুট ওভার দিব i এর সহগের উপরে স্কয়ার j এর সহগের উপরে স্কয়ার। j এর সহগের উপরে স্কয়ার দিতে গিয়ে দেখি j এর সহগ 3 এর সামনে মাইনাস আছে, তখন কি করতে হবে তোমাকে এখানে মাইনাস নিতে হবে। তাহলে -3 এর উপরে স্কয়ার। তাহলে -3 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে অটোমেটিক্যালি মাইনাস এর ভ্যালু প্লাস, শুধু থাকবে কি 9। তাহলে আমরা 9 অর্থাৎ 7 উত্তর চলে আসবে। এখানে মাইনাস, তা মাইনাস থাকলে কি করতে হবে সহগের সামনে মাইনাস থাকলে সেটা সহ তোমাকে কি করতে হবে বর্গ করতে হবে। এইটা হলো আমাদের একক ভেক্টর নির্ণয়ের নিয়ম। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। এবার আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ ভেক্টর নাল ভেক্টর। নাল ভেক্টরের আরেকটা বাংলা নাম আছে শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি? যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে কি বলা হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এবং এই নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই। তাহলে কোনটা নাল ভেক্টর আমরা দেখি। ধর এটা আমাদের মিডল পয়েন্ট, এ বরাবর একটা ভেক্টর এবং এ বরাবর একটা ভেক্টর, এটা এ ভেক্টর এবং এটা এ ভেক্টর। দুইটা ভেক্টরকে আমরা কি করতেছি পরস্পর বিপরীত দিকে টানতেছি সমান বলে, এটাকে সমান বলে টানতেছে, এটাকে সমান বলে টানতেছে। তাহলে কি কোন দিকে এই ভেক্টরটা যাবে না, তাহলে কি লব্ধি বলটা শূন্য। তাহলে আমাদের দেখো শূন্য কিভাবে আসবে, যে নাল ভেক্টর তাহলে আমাদের কত হবে নাল ভেক্টর ইকুয়াল এ ভেক্টর প্লাস এটা আমার এদিকে, এটা কি তার বিপরীত দিকে, তাহলে মাইনাস এ ভেক্টর। তাহলে কি এ ভেক্টর
প্লাস মাইনাসে মাইনাস a ভেক্টর, কেটে গেলে কি থাকবে 0। তাহলে এটা একটি শূন্য ভেক্টর, তার মানে কি তার লব্ধি বল শূন্য হয়ে যাবে। এক দুইটা ভেক্টরকে কি করতেছি পরস্পর বিপরীত দিকে সমান বলে টানতেছি, তাহলে কোনো দিকে যেতে পারবে না। তাহলে এই ভেক্টরটাকে কি বলবো আমরা শূন্য ভেক্টর, যার লব্ধি বল শূন্য। তাহলে এই নাল ভেক্টরের এখান থেকে তোমাদের একটা 2 মার্কের কোশ্চেন আসবে, সেটা কি যে নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন ব্যাখ্যা করো। সুনির্দিষ্ট দিক থাকবে না, তার কারণ যেহেতু সমান বলে দিকে টানতেছে এবং এটা একটি শূন্য ভেক্টর, এই কারণে কি সুনির্দিষ্ট কোনো দিক নেই এবং এর পদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায় বসানো হয়। এইটা হলো আমাদের নাল ভেক্টর। এবারে আসো আমাদের সীমাবদ্ধ ভেক্টর কাকে বলা হয় এবং স্বাধীন ভেক্টর কাকে বলা হয়। স্বাধীন ভেক্টর যে সকল ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা হয় তাদেরকে কি বলা হবে স্বাধীন ভেক্টর। পাদবিন্দু তুমি কোথায় নির্ধারণ করবে সেটা তোমার ব্যাপার, সেটাকে কি বলবো আমরা স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর হলো সীমাবদ্ধ ভেক্টর, এই ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট থাকে, এটা ইচ্ছা মতো বসানো যায় না, তো সুনির্দিষ্ট। যেমন অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। যেমন ধরো এই যে এখান থেকে একটা নির্দিষ্ট করে এদিকে আমরা টানলাম y অক্ষ, এদিকে একটা দিলাম কি x অক্ষ। তাহলে এই যে সীমাবদ্ধ ভেক্টর, অর্থাৎ যে সকল ভেক্টরের পাদবিন্দু আমাদের কি নির্দিষ্ট, তাদেরকে কি বলা হবে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এইটা হলো আমাদের দুইটা ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন আসো, সেটা হলো সমান ভেক্টর। সমান ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর সমমানের দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হবে, তাদেরকে কি বলা হবে সমান ভেক্টর। অর্থাৎ এটি একটি ভেক্টর যার নাম a এবং একই মানের আরেকটা ভেক্টর হলো b, এরা কি পরস্পর একই দিকে ক্রিয়াশীল, তাদেরকে কি বলবো আমরা সমান ভেক্টর। এবার আসো ঋণাত্মক ভেক্টর কাকে বলা হয়। ঋণাত্মক ভেক্টর সমমানের দুটি ভেক্টর পরস্পর বিপরীতমুখী থাকবে, তাদেরকে কি বলা হবে ঋণাত্মক ভেক্টর। তো ঋণাত্মক ভেক্টর দেখো, এটা আমাদের a ভেক্টর, ঠিক একই মানের আরেকটা ভেক্টর কি তার বিপরীত দিকে b ভেক্টর, তাহলে কি a ভেক্টর সমান সমান মাইনাস b ভেক্টর, এটাকে কি বলা হবে ঋণাত্মক ভেক্টর। এখানে একটা 2 মার্কের কোশ্চেন আছে যে ঋণাত্মক ভেক্টর কখন একটি ভেক্টর ঋণাত্মক হয়। তাহলে কি একটা ভেক্টর যেদিকে যাবে অন্য ভেক্টরটি ঠিক একই মানেরই পরস্পর বিপরীতমুখী দিকে ক্রিয়াশীল হলে সেটাকে কি বলবো আমরা ঋণাত্মক ভেক্টর। তাহলে আমরা সমান ভেক্টর এবং ঋণাত্মক ভেক্টরটা জেনে ফেললাম। আমরা এখন জানবো হলো সদৃশ ভেক্টর কি। সদৃশ ভেক্টর এটা হলো দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়াশীল বা এর মানটা সমান হবে না, অসম মানে। দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়াশীল অসম মানের দুটি ভেক্টরকে কি বলা হবে সদৃশ ভেক্টর। অর্থাৎ এইটা a ভেক্টর কিন্তু অসম মান কি তার চাইতে একটু ছোট, এইটা হলো b ভেক্টর, এইটাকে কি বলবো আমরা সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি বিসদৃশ ভেক্টর এটার অপোজিট, অর্থাৎ দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর মান অসমান কিন্তু পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল হবে, সেটাকে কি বলবো আমরা বিসদৃশ ভেক্টর। অর্থাৎ এটা a ভেক্টর ঠিক তার চাইতে ছোট পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল হবে, এটা হলো b ভেক্টর। অর্থাৎ বিসদৃশ ভেক্টর কি যে দুই বা ততোধিক ভেক্টর পরস্পর বিপরীতমুখী হয় ক্রিয়াশীল এবং তাদের মান কি অসমান, তাদেরকে কি বলবো আমরা বিসদৃশ ভেক্টর। এটা মোটামুটি আমাদের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।